অটোরিকশা বা টেসলা বন্ধ রাখা সম্ভব না। অবাক হচ্ছেন? কিন্তু কেন? আমার এই ভিডিওর প্রথম অংশে মনে হবে যে আমি অটোরিকশা বা টেসলার পক্ষে, কিন্তু দ্বিতীয় অংশে আপনার মনে হবে যে আমি এইটার সমাধানের পক্ষে। প্রবলেমের কথা আসি। এক, অফিস, স্কুল, কলেজ যাওয়া আসা। দুই, দূরে কোথাও যাওয়া আসা। এই দুইটাই আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম একটা কাজ, যেগুলোতে সাধারণত আমরা বাস এবং পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে থাকি। কিন্তু এই দুটো কাজ বাদেও দৈনন্দিন আমাদের আরও অনেক কাজ থাকে, যেমন ঘুম থেকে উঠছি, পেট শেষ হয়ে গেছে, চা শেষ হয়ে গেছে, নিয়ে আসি, বাজারে যাওয়া, তারপরে হচ্ছে স্কুল কলেজ থেকে ফিরে এসে ঘুরতে যাওয়া, আড্ডা দেওয়া, যদি কেউ প্রাইভেট পড়ায় তাহলে প্রাইভেট পড়াইতে যাওয়া, কেউ যদি পার্ট টাইম জব করে তাহলে তার পার্ট টাইম জবের ক্ষেত্রে যাওয়া, তার পাশাপাশি হচ্ছে হাসপাতালে যাওয়া, এমার্জেন্সি মুহূর্তে যাওয়া, আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে যাওয়া ইত্যাদি আরও অনেক দৈনন্দিন কাজ আমাদের থাকে। আর এই সকল কাজে আপনি চাইলেই পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে পারবেন না, কারণ আপনাদের গলিতে গলিতে পাবলিক ট্রান্সপোর্ট চলে না, আমাদেরও চলে না। তাহলে আমাদেরকে অল্টারনেটিভ হিসেবে এই রিক্সা, অটো বা এই টেসলাগুলো আমাদের ব্যবহার করতে হয়। আর এটা হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতা যে না মানবে সে হচ্ছে প্রিভিলেজড, অর্থাৎ তার নিজস্ব গাড়ি বা মোটরসাইকেল আছে, তাই সে এই বাস্তবতাটা মানতে চাচ্ছে না। কিন্তু যার নাই তাকে এই অটো বা হচ্ছে এই রিক্সা বা এই টেসলাগুলো ব্যবহার করতেই হবে। তাহলে এর সমাধান কি? সমাধান অবশ্যই কিছু আছে। এর ভিতরে হচ্ছে একটা হচ্ছে লং টার্মে, একটা হচ্ছে শর্ট টার্মে। এবং লং টার্মের সমস্যার সমাধান নিয়ে সবাই কথা বলে, শর্ট টার্মেরগুলো কেউ বলে না, কিন্তু আমি বলবো। তবে প্রথমে একটু লং টার্মের কথাটা বলি। সেটা হচ্ছে যে লং টার্মের ক্ষেত্রে কী হবে, যে বেশিরভাগ মানুষ হচ্ছে ঢাকা কেন্দ্রিক এবং একটি স্থানীয় মেইন সমস্যা ঢাকায় হচ্ছে, বাট অন্যান্য বিভাগীয় শহরগুলোতেও হচ্ছে, বাট ঢাকায় বেশি হচ্ছে। তাহলে ঢাকা থেকে আমাদের শহরটাকে আরও এক্সপান্ড করা যায় কীভাবে, কিছু কোম্পানি অন্যান্য বিভাগীয় শহরে কীভাবে সরিয়ে আনা যায়, এই টাইপের লং টার্ম প্ল্যানগুলো সাধারণত কথা চলতে থাকে। এবং এই প্ল্যান সাধারণত শুরু করলে একদিনে সেটা শেষ করতে 10 থেকে 30 বছর লেগে যাবে। এবং সেক্ষেত্রে আমাদের আবার অনেক সৎ নেতা নাই। তো সেক্ষেত্রে একটা প্রজেক্ট শুরু হওয়ার পরে সেটাতে 10 বছরে শেষ হবে, 20 বছরে শেষ হবে, এরকম কোনো গ্যারান্টি নেই। সেটা হয়তো 100 বছরও লাগিয়ে যেতে পারে। আর যেই জিনিস সাধারণত 10 বছরের বেশি সময় লাগে, ওই জিনিস আসলে আর মানুষের কাজে আসবে বলে মনে হয় না, কারণ তখন জেনারেশন চেঞ্জ হবে, সিস্টেম চেঞ্জ হবে। তো এটাই হচ্ছে ফ্যাক্ট। তো লং টার্মের ব্যাপারটা বাদ দিলাম। আর লং টার্ম করলে আমাদের আরও অনেক ক্ষতির সম্মুখীন হবে। তাহলে এবার শর্ট টার্মটা কি, আমি সেটা একটু বলার চেষ্টা করি। শর্ট টার্মের ক্ষেত্রে আমাদের নিজেদের প্রশ্ন করতে হবে যে যদি অটো বা এগুলো বন্ধ করে দেওয়া হলে, তাহলে আমরা এই যে ছোটো ছোটো জায়গায় আমরা যাই, এক জায়গা থেকে আরেক জায়গায়, এগুলোকে আমি পায়ে হেঁটে যাবো না, আমাদের একটা বাহন লাগবে। কারণ তারা যে পাবলিক বাস দিবে, এই বাসটা তো সাধারণত আমাদের এলাকার ছোট্ট শহরের ছোট্ট রাস্তায় ঢুকবে না। তারপরে সেই বাসগুলো নির্দিষ্ট টাইমে আসা যাওয়া করবে। এখন আমার একটা আর্জেন্সি বাসে বা আমার স্বাধীনতা আছে, তো সেই স্বাধীনতা আমি নষ্ট করে বাসের একটা নির্দিষ্ট টাইমের জন্য কি আমি দাঁড়ায় থাকবো? না, সেটাও তো আমরা করবো না। আর এই সকল প্রশ্ন করলে আমরা দেখতে পারি যে আমরা আসলে পরিবহন ব্যবস্থার কাছে জিম্মি। তাহলে এখন আমাদের এই পরিবহন ব্যবস্থার পরিবর্তন আনতে হবে। এখন পরিবহন ব্যবস্থার পরিবর্তন আনতে গেলে আমাদের প্রধান যে সমস্যা, আমি মনে করি সেটা নিয়ে কেউ কথা বলতেছে না। আমরা হচ্ছে এশিয়ান কান্ট্রি, আর এই এশিয়ান যে সকল কান্ট্রি আমরা দেখতে পাই, এই প্রত্যেকটা কান্ট্রিতে আসলে লোকসংখ্যা অনেক বেশি এবং লোকসংখ্যার তুলনায় জায়গা অনেক কম। ইউরোপ আমেরিকাতে আমরা দেখতে পাই যে তাদের জায়গা অনেক বেশি কিন্তু লোকসংখ্যা কম, এবং তাদেরকে চলাচলের জন্য যে যানবাহন সেটা হচ্ছে ব্যবহার করে তারা হচ্ছে কার। আর আপনি যদি এশিয়ার দেশগুলোর কথা চিন্তা করেন বা এশিয়ার দেশগুলো যদি দেখেন, যেগুলো কম্পেয়ার টু মানে অনেক ভালো পজিশনে আছে, তাদের হচ্ছে যান চলাচলের জন্য ব্যবহার করা হচ্ছে মোটর সাইকেল। বাংলাদেশ বাদে এশিয়ার সকল উল্লেখযোগ্য দেশগুলোতে মোটর সাইকেল অনেক বেশি ব্যবহার হয়। আপনাদের যদি প্রত্যেক ফ্যামিলি একটা করে, কমপক্ষে একটা করে মোটর সাইকেল ওন করে, এরকম একটা ফ্যামিলির সংখ্যা এশিয়ার কান্ট্রির ভেদে যদি আপনাদের একটু দেখাই, তাহলে আপনারা এই ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হতে পারবেন। তো এশিয়ার কান্ট্রির ভেতরে আমি একটা লিস্ট আমার ল্যাপটপে খুলে রেখেছি। এশিয়ার কান্ট্রির ভিতরে থাইল্যান্ড, যেখানে 87% হচ্ছে বাইক ওনার প্রত্যেক ফ্যামিলিতে, অর্থাৎ প্রত্যেক ফ্যামিলি কমপক্ষে একটি করে বাইক আছে, এই ফ্যামিলির সংখ্যা হচ্ছে 87%। এটা যদি ভিয়েতনামে দেখি তাহলে 86%, ইন্দোনেশিয়া হচ্ছে 85%, মালয়েশিয়া হচ্ছে 83%, অ্যান্ড চায়নায় হচ্ছে 60%, ইন্ডিয়া হচ্ছে 47%, এবং পাকিস্তানে হচ্ছে 43%, এমনকি নাইজেরিয়ায় হচ্ছে 35%। তো আমাদের পাকিস্তানের নিচে আমরা যেতে চাই না, দরকার নেই আমাদের যাওয়ার। তাহলে এবার আপনি জানেন যে বাংলাদেশে আসলে কত পার্সেন্ট? বাংলাদেশে প্রত্যেক ফ্যামিলিতে কমপক্ষে একটি মোটরসাইকেল ওন করে এই পরিবারের সংখ্যা হচ্ছে মাত্র 19%। তাহলে আপনারা দেখতে পারবেন এই এশিয়ায় যে সকল কান্ট্রি বর্তমানে উন্নত বা ভালো পজিশনে আছে, তারাই বেশি মোটরসাইকেল ব্যবহার করতেছে। কারণ প্রবলেম আমাদের একটাই, যে আমাদের ইকোনমিতে অনেক হচ্ছে টাকা পয়সা তো আমরা আর্ন করতে পারতেছি না, তাছাড়া আমাদের জায়গা কম এবং লোক সংখ্যা বেশি। তো আমাদের মোটরসাইকেলের বিকল্প নাই।
তাহলে এবার আমাদের প্রশ্ন করার তাহলে কেন আমরা প্রশ্ন করি না যে যে বড় বড় ব্র্যান্ডের অফিসিয়াল যে প্রোডাক্টগুলো সেগুলো আমরা কেন পাই না, ইন্টারন্যাশনাল লেভেলের যে দাম সেই লেভেলের দামের থেকে আমাদের কেন দামগুলো বেশি নেওয়া হয়, কেন ভ্যাট ট্যাক্স এগুলোতে বাড়ায় রাখা হয়েছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমরা বললাম যে কিছু ক্ষেত্রে কিছু লাক্সারি বাইকের ক্ষেত্রে হচ্ছে ভ্যাট ট্যাক্স বাড়ানো দরকার পড়তে পারে, হায়ার সিসির বাইকগুলো। কিন্তু সব বাইক তো লাক্সারি না, কিছু বাইক তো প্রয়োজন। তাহলে যেমন 80 সিসি থেকে 150 সিসির যে বাইকগুলো, এগুলো তো আমাদের হচ্ছে লাক্সারি প্রোডাক্টের ভিতর পড়ে না, বা এরকম কোনো কথাই আসা দরকার না, এগুলো নিত্য প্রয়োজনীয়। তো এগুলো কেন ভ্যাট ট্যাক্স এত বাড়ায় রাখা হবে? এগুলো কেন অরিজিনাল কোম্পানি আমাদের দেশে কেন তাদের সার্ভিস দিতে পারতেছে না? হ্যাঁ, আমি পাকিস্তানে হুন্ডা সিডি 80 সিসির যে গাড়িটা, অলমোস্ট ফেমাস বাইক পাকিস্তানে, সেই গাড়িটা অ্যাভেলেবেল এখনও অফিসিয়ালি। আর আমাদের দেশে 80 সিসির বাইক কেন পাওয়া যায় না অফিসিয়ালি? দেখুন, একটা বাইকের দাম অনেক বেশি বাড়ায় রাখা হয়েছে আমাদের নাগালের বাইরে রাখার জন্য। এটা সত্য, এটা মানতে হবে, না হলে 80 থেকে 150 সিসির বাইকের দাম এত বেশি হওয়া থাকতে পারে না। দেখুন, আমাদের বর্তমানে সবাই 20-30 হাজার টাকা দিয়ে একটা মোবাইল ব্যবহার করে, কেউ 50 থেকে 70 হাজার টাকায় মোবাইল ব্যবহার করতেছে, এরকম পরিবারের সংখ্যা অসংখ্য। কিন্তু এবারে আপনি চিন্তা করুন যে একটা বাইকের দাম যদি 50,000-70,000 থাকতো, তাহলে ওই একটা পরিবারে কি একটা চলাচলের জন্য একটা বাইক কি সে রাখতো না? বাজার করা হোক, স্কুলে যাওয়া আসা হোক, বিভিন্ন ছোটোখাটো প্রয়োজনে ফের পরিবার একটা বাইক কি রাখতে পারতো না? অবশ্যই পারতো। কিন্তু হচ্ছে এই সিস্টেম আমাদের এই বাইকগুলো হচ্ছে অ্যাভেলেবেল করতে দিচ্ছে না। পাশাপাশি হচ্ছে আমাদের নিজেদেরও সচেতনতা নাই এই বাইক সম্পর্কে বা পরিবহন সেক্টর সম্পর্কে। সেক্ষেত্রে আমাদের উচিত হবে যে এই বাইকের প্রয়োজনীয়তা বোঝা, এবং এই বাইকের যে নিম্ন লোয়ার সিসি 80 সিসি থেকে 100 সিসি পর্যন্ত এই যে বাইকগুলো আছে, এই বাইকগুলোর একদম ভ্যাট ট্যাক্স অনেক কমে আনা, এবং ইন্টারন্যাশনাল দামের লেভেলে হচ্ছে আমাদের দেশেও হচ্ছে দাম নিয়ে আসা। কারণ মোবাইল যেমন প্রয়োজনীয়, ঠিক তেমনি অন্যান্য অনেক দৈনন্দিন জিনিস আছে যেগুলো প্রয়োজন, তার ভিতরে এই পরিবহন বা যাতায়াত একটা প্রয়োজনীয় ব্যবস্থা প্রয়োজন। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের এর দাবি তুলতে হবে, এবং আমাদেরকে বুঝতে চেষ্টা করতে হবে যে এই পরিবহন বা এই পার্সোনাল বাহন ছাড়া হচ্ছে আমাদের আসলে ইকোনমি বলেন, যে কোনো স্বাভাবিক লাইফ আমরা লিড করতে পারবো না। এবং বাইক অ্যাক্সিডেন্ট এগুলো করে আমাদের ভিতরে আরও বেশি ভীতি ঢুকিয়ে রাখা হয়েছে। এগুলোকে আমাদের ভুলে যেয়ে বাস্তবতা বুঝে আমাদের হচ্ছে এই ইকোনমি এবং এই দেশকে আগায় নিতে হবে। তাই অবশ্যই আমাদের এই দাবি তোলা উচিত, বা এইটার একটা সঠিক বিহিত আমাদের হচ্ছে চাওয়া উচিত। এবং হচ্ছে এই পরিবহন সেক্টরে বাইক হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে আরও বেশি হচ্ছে আনা উচিত, এবং মানুষের ভিতরে সচেতনতা তৈরি করা উচিত। এবং আমি এটা অনেক দিন ধরে বলতেছি, কিন্তু সবাই বলে টেসলা সরাও, এইগুলো সরাও, ওইগুলো সরাও। ঠিক আছে, আমি টেসলা সরাই দিলাম, কিন্তু আমি চলাচল করবো কিসে? আমি পাবলিক বাসে আমার বাসার রাস্তায় তো পাবলিক বাস ঢুকবে না, তাহলে আমি কীভাবে যাওয়া আসা করবো? এটা হইতে পারে না। অতএব পরিবহন সেক্টরে অবশ্যই এই মোটরসাইকেলের ব্যবহার আমাদের দেশে, যেহেতু আমাদের দেশ ছোটো, লোক সংখ্যা অনেক বেশি, তাহলে আমাদেরকে এখানে হচ্ছে ব্যবহার বাড়াইতে হবে। আমি এই বিষয়ে আরও দরকার হলে ভিডিও তৈরি করবো, বাট আপনাকে এটা যদি আপনি নিজে বুঝে থাকেন, যদি মনে করেন যে আসলে এটা সত্য এবং অন্যের এই জিনিসটা বোঝা উচিত, দাবি তোলা উচিত, তাহলে আপনি নিজে কথা বলুন, সম্ভব হলে আমার এই ভিডিওটা আপনি শেয়ার করুন। যেভাবে পারেন এই জিনিসটা, দেশের ইকোনমিকে বাঁচাইতে হলে এই আর কি এই পরিবহন ব্যবস্থার উন্নতি ছাড়া আসলে সম্ভব না। থ্যাংক ইউ।